আজকে আমরা একটা প্রশ্ন নিয়েছি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020-এর। কেন নিয়েছি সেটা কিছুক্ষণ পরে বলতেছি। আমরা প্রশ্নের আগে একটা ছবি দেখি, খুব খেয়াল করে দেখবা। ছবিতে একটা ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। ঘটনাটা এরকম: 5 কেজি ভরের একটা বস্তু, এটাকে 3 ভাগে বল প্রয়োগ করা হয়েছে। প্রথমে একটা 1, 2, তারপরে 3, এরকম বল প্রয়োগের 3টা সেগমেন্ট, 3টা সিনারি আর কি। প্রথমে 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত, মানে প্রথম 4 সেকেন্ড এই 5 কেজি ভরের বস্তুর উপরে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তারপরে 4 থেকে 8 সেকেন্ড যে সময়টা, সেগমেন্টটা, এখানে কোনো বল প্রয়োগ করা হয় নাই। এখানে F2 = 0 নিউটন দেখানো হয়েছে, মানে বল প্রয়োগ করা হয় না আর কি। তারপরে আবার যখন 8 থেকে 12 যে সেকেন্ড, আবার 4 সেকেন্ড, এইখানে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। মানে ঘটনাটার 3টা সিনারি, 3টাতে 3 ধরনের বল প্রয়োগ করা হয়েছে। বস্তুর ভর তো পরিবর্তন হয় না, সব জায়গায় একই আছে, বল শুধু পরিবর্তন হয়েছে। এইখান থেকে আমরা কয়েকটা কথা বলে ফেলতে পারি আগেই। বস্তুটা শুরুতে স্থির বলে নিছি আমরা, তাহলে প্রথম সিনারির আদিবেগ 0। যেহেতু বল প্রয়োগ করা হয়েছে, তাহলে ত্বরণ ঘটবে। ধরলাম A1, ভর দেয়া আছে, বল দেয়া আছে, F = ma থেকে ত্বরণটা বের করে ফেলতে পারবো। ওকে, এবার তাহলে যেহেতু আদিবেগ দেয়া আছে, ত্বরণ দেয়া আছে, v = u + at, এই সমীকরণ থেকে প্রথম সেগমেন্টের শেষ বেগ বের করে ফেলতে পারবো, প্রথম সিনারি শেষ বেগ বের করে ফেলতে পারবো। ওকে, এখন দ্বিতীয় সিনারির আদিবেগটা হবে প্রথম সিনারির শেষ বেগের সমান। ঠিক আছে, যেহেতু এর মাঝে কোনো ঘটনা ঘটে নাই, মাঝে কোনো ফাঁকা নাই, তাহলে প্রথম সিনারির শেষ বেগ দ্বিতীয় সিনারির আদিবেগ হবে সমান, মানে v1 = u1 হবে, সরি u2 হবে। এখন 4 থেকে 8 সেকেন্ড এখানে কোনো বল প্রয়োগ করা হয় নাই। আমরা জানি কোনো বস্তুতে যদি বল প্রয়োগ করা না হয়, বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়, স্থির বস্তু স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু যেটা আছে সেটা সমদ্রুতিতে চলতে থাকবে। মানে আগে যে বেগে চলতেছিল এখনো সেই বেগে চলবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কোনো বল প্রয়োগ করা না হবে। তাহলে এই 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত যেহেতু বল প্রয়োগ করা হয় নাই, তাহলে 4 থেকে 8 পর্যন্ত প্রত্যেক সেকেন্ডেই, প্রত্যেক মুহূর্তেই বেগ এই v1 এর সমানই থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি v1 = u2, এবং কি এই অষ্টম সেকেন্ডে গিয়ে যে বেগটা সেটাও এর সমান, v1 এর সমান, কারণ বল প্রয়োগ করা হয় নাই। এবং তৃতীয় যে সেগমেন্টটা, তৃতীয় যে সিনারিটা, এখানে শুরুতেও একই বেগ থাকবে, কারণ তখনও বলটা প্রয়োগ করা হয় নাই। তার মানে v1, u2, v2, u3 তিনটা একই বেগ। ওকে, এবার যখন সেগমেন্ট 3-তে বা সিনারি 3-তে একটা বল প্রয়োগ করা হলো 10 নিউটন, তো তখন কি হবে? বল প্রয়োগ করা হয়েছে, তাহলে ত্বরণ হবে, বেগ চেঞ্জ হবে, তাহলে v3টা হবে u3 এর চাইতে একটু বড়। একইভাবে আগে যেরকম হিসাব করেছিলাম, v3 = u3 + a3 t3 বের করে ফেলতে পারবো। v = u + at সূত্রটা আসলে 3 নম্বর সেগমেন্টের জন্য সব কিছুকে 3 দিয়ে চিহ্নিত করছে আর কি, আলাদা করার জন্য, আর কিছু না। তো এই ঘটনাটাই আমাদের ঢাকা বোর্ডের প্রশ্নে দেয়া আছে। আমরা একটু বাংলাটা পড়ে নেই। প্রথমে বলছে যে একটা বস্তু স্থির অবস্থানে ছিল। এই যে স্থির অবস্থানে থাকা 5 কেজি ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করেছে। এটা হচ্ছে প্রথম 4 সেকেন্ড। তারপরে দেখো একটু ট্রিক্স করা আছে, 4 সেকেন্ড পর, মাঝখানে 4 সেকেন্ড কি হয়েছে সেটা বলে নাই, বলছে যে 4 সেকেন্ড পর 10 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করেছে। প্রথমে 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করেছে, মাঝখানে 4 সেকেন্ড পর বলছে, মানে 4 সেকেন্ডের একটা গ্যাপ, এখানে কোনো বল প্রয়োগ করা হয় নাই, সরাসরি বলে নাই। আবার পরের 4 সেকেন্ড 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এটা হলো উদ্দীপক। ওকে, তাহলে আমাদের এই যে মাঝখানের যে 4 সেকেন্ড এখানে যে বল প্রয়োগ করা হয় না, এটা আমাদের বুঝে নিতে হবে। ওকে, আমরা ছবি দিয়ে আগে বুঝে ফেলছি। এবার প্রশ্নটা একটু দেখে নেই। গ আর ঘ। গ নম্বরে বলা আছে যে প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখানে দূরত্ব নির্ণয় করলে 3 নম্বর পেয়ে যাব।
প্রথম 8 সেকেন্ড মানে শুরু থেকে নিয়ে 8 সেকেন্ড পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করছে। এটা আমরা একবারে নির্ণয় করতে পারবো না, কারণ প্রথমে 4 সেকেন্ড ত্বরণ হয়েছে, তারপরে 4 সেকেন্ড সমবেগে গেছে, তাই না? বেগ যেহেতু পরিবর্তন হয়, তাহলে 2 স্টেপে করতে হবে। মূলত আমি ঘ নাম্বার প্রশ্নের কারণে এই প্রশ্নটা সিলেক্ট করেছি। তথ্যের আলোকে বেগ সময় লেখচিত্র একে বস্তুটির গতি বিশ্লেষণ করো। আমাদের যে ইনফরমেশন উপরে দেয়া আছে, এর আলোকে বেগের সাথে সময়ের ভিটি যে গ্রাফটা সেটা আঁকতে বলছে, তারপরে গতি বিশ্লেষণ করতে বলছে, মানে গতি পরিবর্তন কেমন হয়েছে, পরিবর্তন হয়েছে কিনা, কমছে নাকি বাড়ছে, এরকম মন্তব্য করতে হবে আর কি। গ্রাফ আঁকার পরে প্রথমে লেখচিত্র, তারপরে বিশ্লেষণ। ওকে, তা আমরা গ নাম্বারটা সহজ, এটাকে প্রথমে করে ফেলি। গ নাম্বারটা কি? প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখানে তাহলে 2 সেগমেন্টে কাজ করতে হবে, কোনো উপায় নাই তাছাড়া। তো গ উত্তরের আমরা প্রথম 4 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা বের করতে চাই। আমরা অতিক্রান্ত দূরত্বের সমীকরণ এটা ইউজ করি, s = ut + ½ at²। প্রথম অংশের জন্য সবগুলোকে 1 দিয়ে চিহ্নিত করলাম। দেখো s1 পেয়ে যেতাম, e1 এর মান জানা আছে, t1 এর মান জানা আছে 4 সেকেন্ড, কিন্তু a1 এর মান জানা নাই, এটা একটু বের করে আনতে হবে। তাহলে আমাদের সূত্র আছে ফাদার ইকুয়াল মাদার, f = ma। প্রথম সেগমেন্টের জন্য f1 = m a1। m কে m1 দিতে পারতাম, যেহেতু ঘর চেঞ্জ হয় না এই জন্য m কে আর আলাদা করে চিহ্নিত করি নাই। ওকে, তাহলে বল তো যে আছে প্রথম সেগমেন্টে 5 নিউটন দেখেছি, ভর 5 কেজি, তাহলে ত্বরণ বের হয়ে আসবে 5 / 5 1 m/s²। এখন এই যে 1 নম্বর সমীকরণে যদি মানটা বসায় দিই, দেখো মানটা বসায় দিই, আদিবেগ তো 0 ছিল, 0 × 4 সেকেন্ড 0 × 4 +½ এর মান 1 আর টি হচ্ছে 4 সেকেন্ড। ওকে, তো তাহলে আমাদের হয়ে গেল 8 মিটার। প্রথম 4 সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এবার হচ্ছে দ্বিতীয় 4 সেকেন্ডের দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে, না হলে প্রথম 8 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে পারবো না। ওকে, দ্বিতীয় 4 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথম সেগমেন্ট শেষে যে বেগটা সেটা বের করতে হবে। তো এটা আমরা জানি v = u + at, এটাতে বের করা যাবে। ইউ আদিবেগ 0, ত্বরণ তো কিছুক্ষণ আগে বের করলাম 1, আর সময় 4 সেকেন্ড। তাহলে প্রথম সেগমেন্ট শেষে বেগ হচ্ছে 4 মিটার/সেকেন্ড। আর আমরা কিছুক্ষণ আগে ছবিতে দেখছিলাম প্রথম সেগমেন্ট শেষে যে বেগটা সেটা দ্বিতীয় সেগমেন্ট জুড়ে পুরোটাই একই থাকবে, চেঞ্জ হবে না, কারণ বল প্রয়োগ করা হয় নাই। বল প্রয়োগ না করলে বেগের কোনো পরিবর্তন হবে না। ওকে, তো তাহলে আমরা এখন সমবেগের জন্য যে সূত্রটা সরণের জন্য সেটা ইউজ করছি, s = vt। দ্বিতীয় সেগমেন্টের জন্য সব জায়গায় 2 ব্যবহার করেছি। v তো জানা আছে 4, t সব জায়গায় 4, কারণ প্রত্যেক সেগমেন্টে 4 সেকেন্ড করে নিয়েছি আমরা, দেয়া আছে। ওকে, তাহলে দ্বিতীয় সেগমেন্টের বস্তুটা 16 মিটার, 4 × 16 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবার পুরা 8 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? s1 + s2। প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্লাস দ্বিতীয় 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যোগফল। আচ্ছা, এটা তো 8 ছিল, 8 + 16, তাহলে একটু চেঞ্জ করি এখানে। এখানে যদি 8 হয় আর 16, 8 × 6 = 24, তাই না? তাহলে 24 মিটার হবে প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবার ঘ প্রশ্ন। ঘ উত্তরের ক্ষেত্রে তোমরা ফিজিক্সে সাধারণত তো গ্রাফ দেয় না, তা আমাদের যদি গ্রাফ দেয় তাহলে এমন একটা ইনস্টিটিউটে পড়তে পারে যেখানে গ্রাফ পেপার দিচ্ছে না বা দেরিতে দিচ্ছে বা শেষ পর্যন্ত দিলই না। তাহলে আমাদের কি করতে হবে? ফ্রি হ্যান্ড দিয়ে আঁকতে হবে, পেপার যদি না দেয়। ফ্রি হ্যান্ড আঁকবো কিভাবে? আমরা আমাদের কাগজের মধ্যে এক্স অক্ষ আঁকবো, এক্স অক্ষ আঁকলাম, তারপরে এর উপরে 90 ডিগ্রিতে ওয়াই অক্ষ এঁকে ফেলবো। তারপর নিজের মতো করে দাগ কেটে ইকুয়াল দাগ, দূরত্বগুলো সবসময় ইকুয়াল দিতে হয়, গ্রাফ পেপারে যেরকম ইকুয়াল থাকে সমান দূরত্বে দাগ কেটে আমরা গ্রাফটা শেষ করতে পারবো। ঠিক আছে? যদি না দেয় আর দিলে তো গ্রাফ পেপার দাগ কাটাই আছে, কাজ করতে হবে না। ওকে, খুব ভালো হয় যদি গ্রাফ পেপার না দেয়, অ্যান্সার না করা, আর যদি এটা ভালো পারো তাহলে ফ্রি হ্যান্ড এঁকে দিলে হবে। এখন দেখো আমাদের বেগ আর সময়ের গ্রাফ আঁকতে বলছে, তা আমরা কি সবগুলো বেগ জানি? এটা একটু চেক করি। প্রথম 4 সেকেন্ড, শুরু থেকে 4 সেকেন্ড, শুরুতে বেগ ছিল 0, তাহলে e1 0, এটা আমরা জানি।
তারপরে চতুর্থ সেকেন্ডে বেগ আমরা 4 মিটার পার সেকেন্ড পেয়েছি। তারপর আমরা দেখেছিলাম যে 4 থেকে নিয়ে একদম 8 পর্যন্ত সব জায়গায় বেগ একই, তাহলে U2 ও যা হবে V2 ও তাই হবে, আবার U3 ও তাই হবে। তাহলে এই পর্যন্ত আমাদের নির্ণয় করা শেষ হয়ে গেছে। আমাদের V3টা নির্ণয় করতে হবে। আমরা জানি শেষ বেগ নির্ণয় করার জন্য ত্বরণ দরকার, V3 নির্ণয় করার জন্য ত্বরণ দরকার। তাহলে ত্বরণের সমীকরণ, ত্বরণ ব্যবহার যে করব, এটা F = ma থেকে পাওয়া যাবে। F তো এবার দিয়ে দিছে 10 নিউটন, একটু বেশি, আগে 5 ছিল এখন 10, ভর তো চেঞ্জ হবে না। তাহলে তৃতীয় সেগমেন্টে ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আগে ছিল 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমাদের ত্বরণ বের করার উদ্দেশ্য না, লাস্টে গিয়ে বেগ কত হয়েছে সেটা বের করার উদ্দেশ্য। তাহলে এটা বের করে ফেলি, V = U + AT। তৃতীয় সেগমেন্টের জন্য সবগুলোতে 3 দিয়েছি। ওকে, U3 তো আমরা জানি 4, A3 জানি 2, আর T3 জানি হচ্ছে 4। সবগুলো T1 T2 T3 আমাদের 4 দিয়েছে। নট নেসেসারি 4 দিবে, অন্য দিতে পারতো, দেয় না, আমাদের সহজ করে দিয়েছে আর কি, গ্রাফটা আঁকা সুবিধা হবে। তো আমরা U3 মান জানি 4, A3 মান কিছুক্ষণ আগে বের করেছি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর T3 4। তাহলে দেখা গেছে V3 মান 12 মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি V3 মান 12 মিটার পার সেকেন্ড, মানে শেষ বেগ গিয়ে এই বস্তুটার সর্বশেষ 12 সেকেন্ডে বেগ হবে 12 মিটার পার সেকেন্ড। এবার সবগুলো বেগ পাওয়া গেছে আমাদের, আমরা একটা গ্রাফের দিকে যাব। তো এখানে তাহলে আমরা পেয়েছি হচ্ছে 12, V3 পেলাম 12, একটু লিখে ফেলি, V3 হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, এককটা লিখে নাও। এবার গ্রাফ আঁকবো। গ্রাফ তোমরা আঁকতে পারো, তারপর আমি তোমাদের একটু বলে দিচ্ছি। গ্রাফের ক্ষেত্রে আমি সবগুলো সংখ্যা লিখিনি, সবগুলো সংখ্যা লিখতে হবে এমন কোনো কথা না। আর তোমার যদি মনে হয় যে তুমি সবগুলো লিখতে কমফোর্ট ফিল করো, তাহলে সবগুলো লিখবা। আমি এরকম ফাঁকা ফাঁকা লিখতেই কমফোর্ট ফিল করি আর কি। তা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সময় সর্বোচ্চ কত, ওইটা যেন এক্স এক্সিস বরাবর থাকে, আর বেগ সর্বোচ্চ কত 12, তাহলে ওইটাও যেন ওয়াই এক্সিস বরাবর থাকে, ওই সংখ্যাটাও যেন থাকে। এর চেয়ে কম হইলে তো গ্রাফ কমপ্লিট হবে না, ইনকমপ্লিট হবে। ওকে, তো তাহলে আমরা 12 সেকেন্ড পর্যন্ত এরকম দাগ দিয়ে নিছি, মাঝে দাগ আছে ওইগুলো দেখানো হয় নাই, দেখাই নাই আমি। এটাকে এক্স এক্সিস বরাবর আমরা সময় বসিয়েছি, তুমি এক্স এক্সিস বরাবর অবশ্যই সময় বসাবা, অন্য এক্সিস বরাবর সরণ বেগ ত্বরণ যাই বসাও, এক্স অক্ষ বরাবর অবশ্যই সময়টাকে বসাবা। এবার ওয়াই অক্ষ বরাবর বেগ মিটার পার সেকেন্ডে বসাইছি, যে এককটা লিখে দিবা। এখানে সময় সেকেন্ডে বসাইছি, এককটা লিখে দিবা। সবসময় মিটার পার সেকেন্ড থাকবে এমন কোনো কথা নাই, কিলোমিটার হতে পারে, কিলোমিটার পার আওয়ার হতে পারে, এই জন্য এককটা লিখে দিতে হয়। ওকে, তা আমাদের গণনা শুরুতে বেগ কত ছিল, 0 0 0 ছিল বেগ। তাহলে একটা বিন্দু পেয়ে গেলাম গ্রাফের উপরে, যখন সময় 0 তখন বেগ 0। এবার যখন সময় 4 সেকেন্ড তখন বেগ পেয়েছিলাম 4। এই যে যখন V1, এই যে V1 যখন, তখন বেগ পেয়েছি 4। তাহলে কি হবে, প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর 4 সেকেন্ডের জন্য গেলাম, তারপরে 4 পর্যন্ত গেলাম। এবার 4 সেকেন্ডে বেগ কত, তাহলে উপরের দিকে যাইতে হবে, বেগ যেহেতু উপরের দিকে বসাইছি, উপরের দিকে 1 2 3 4 এ পর্যন্ত গেলাম, একটা বিন্দু চিহ্নিত করলাম। ওকে, এবার অষ্টম সেকেন্ডের জন্য হিসাবটা করব, বসাবো মানটা। আমরা দেখেছি যে যেহেতু সেগমেন্ট 2 তে কোনো বেগের পরিবর্তন ঘটানো হয় না, বল প্রয়োগ করা হয় না, এই জন্য বেগের পরিবর্তন হয় নাই। তাহলে অষ্টম সেকেন্ডে আমার বেগ হবে হচ্ছে 4ই, অষ্টম সেকেন্ড পর্যন্ত বেগ হবে 4। তার মানে এ আর বি এর মধ্যে সবগুলো বিন্দুতেই বেগের মান 4, সময়ের মান চেঞ্জ হচ্ছে কিন্তু বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার 12 সেকেন্ডে যদি যাই, 12 সেকেন্ডে যদি যাই, তাহলে কি দেখবো, আমরা পাইছিলাম 12 সেকেন্ডে বস্তুটার বেগ 12 মিটার পার সেকেন্ড। তাহলে এটা বসিয়ে দিই, 12 সেকেন্ডে বস্তু, প্রথমে সময়ের দিকে গেলাম 12, তারপরে এবার বেগের জন্য উপরের দিকে 1 2 3 4 করে 12 পর্যন্ত যাব। এটাকে সি বিন্দু দিয়ে চিহ্নিত করলাম। এবার ওএ এবি বিসি যোগ করে দিলাম, এটা হচ্ছে আমাদের গ্রাফটা। এবার এই গ্রাফ আঁকাটাই কিন্তু শেষ না, এরপরে কিন্তু বিশ্লেষণ করতে বলছে। গতি বিশ্লেষণ না করলে কিন্তু বাকি 1 মার্কস পাওয়া যাবে না, এটুক পর্যন্ত 3 পাওয়া যাবে। এখানে লিখতে হবে চিত্র বেগ বনাম সময়ের গ্রাফ, আমি লিখি নাই, তোমরা একটু লিখে নিও, বেগ বনাম সময়ের গ্রাফ, বেগ সময় গ্রাফ।
ওকে, এবার গতির বিশ্লেষণ কিভাবে করবা? আমি ও এ বি বিসি দিয়ে চিহ্নিত করছিলাম, দেখছো নিশ্চয় তোমরা। তাহলে দেখো প্রথম 4 সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে, দেখতে পাচ্ছি যেহেতু বল প্রয়োগ করা হয়েছে। আর দ্বিতীয় 4 সেকেন্ড সমবেগে চলছে, মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। আর তৃতীয় 4 সেকেন্ডেও বেগ বৃদ্ধি পাচ্ছে। এখন তৃতীয় 4 সেকেন্ডের বেগ বৃদ্ধি আর প্রথম 4 সেকেন্ডের বেগ বৃদ্ধির মধ্যে একটু ডিফারেন্স আছে, একটাতে ত্বরণ 1 আর একটাতে 2। ওটা একটু স্পেশালি বলে দিছি, আবার তুমিও বলে দিবা। তৃতীয় 4 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার প্রথম 4 সেকেন্ডের তুলনায় বেশি। এখন তুমিও কি এই একইভাবে বিশ্লেষণটা লিখবা? না, তুমি স্বাধীন, বেগের বিশ্লেষণ করতে পারলেই হচ্ছে। তুমি এভাবে বলতে পারো যে প্রথম 4 সেকেন্ডে ত্বরণ হয়েছে, দ্বিতীয় 4 সেকেন্ডে ত্বরণ হয়নি, তৃতীয় 4 সেকেন্ডে ত্বরণ হয়েছে, কিন্তু প্রথম 4 সেকেন্ডের তুলনায় তৃতীয় 4 সেকেন্ডে ত্বরণের মান দ্বিগুণ। বা প্রথম 4 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্বিতীয় 4 সেকেন্ডে ত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলতে পারো, একই কথা, বিশ্লেষণ করতে পারলেই হয়েছে। তুমি যে বুঝতে পারছো, এটা বুঝতে পারলেই, ওনারা বুঝতে পারলেই ওকে। ওকে, আমাদের এখন কিছু প্রশ্ন আছে। ওকে, একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা তোমাদেরকে সাবমিট করতে হবে। হোমওয়ার্কটা একটু লিখে নিবে সবাই, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, হোমওয়ার্কটা একটু লিখো। হোমওয়ার্কটা আজকে 9টা থেকে 10টার মধ্যে শুধু উত্তর সাবমিট করবা। মনে করো তুমি পাইলা হচ্ছে 10 আর 15, তাহলে 10,15 দিয়ে সাবমিট করে দিলেই হবে, আমি দেখে দেব। 10টা 10-এ চেক করব, রেজাল্ট দেবো আমি তোমাকে। হোমওয়ার্কটা কি? 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে স্থির বস্তুকে আঘাত করে। তো একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, এটা একটা স্থির বস্তুকে আঘাত করার পরে এর বেগ হয়ে গেছে 1/50 মিটার পার সেকেন্ড, তারপরে চলতে থাকছে। এখন প্রশ্ন হচ্ছে যে আঘাতপ্রাপ্ত বস্তুর ভর কত আর আঘাতপ্রাপ্ত বস্তুর এবার বেগটা কত, আঘাত পাওয়ার পরে বেগ কত, বস্তুর ভর আর বেগ নির্ণয় করবা। আর সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ, আর দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিবা। মনে করো তোমার উত্তর আসলো 8.912 কেজি, তাহলে 8.91 লিখলেই ওকে, এরপরে আর লেখার দরকার নেই। দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রেজাল্টটা লিখবা। এখন কোশ্চেন হচ্ছে যে আমি মার্কস দিব, কত দিব? যারা একদম পুরোপুরি সঠিক উত্তর দিবে তারা 5-এ 5 পাবে, যাদের দশমিকের পরে দ্বিতীয় ঘরে গিয়ে গড়বড় হবে তাদেরকে 4 দিব, আর এর চেয়ে বেশি গড়বড় হইলে 0 পাবে। আর যারা সাবমিট করবে না, ক্লাস করে নাই, তারা তো 0 পাবে। ওকে, আর হচ্ছে যে 9টা থেকে 10টার মধ্যেই এই জন্য দিতে বলতেছি, সারাক্ষণ যদি টিচারদের কাছে নোটিফিকেশন যায়, বিষয়টা বাজে দেখা যায়, এটা যেন না যায়। মনে করো তুমি 9টা থেকে 10টার মধ্যে থাকবা না, বিজি থাকবা, তাহলে তোমার বন্ধুকে দিয়ে রাখো, সে তোমার রেজাল্ট লিখে, তোমার রোল লিখে সাবমিট করে দিবে, কোনো সমস্যা নাই, আমি চেক করব। ঠিক আছে, 9টা থেকে 10টার মধ্যে, এর পরে না। আর 10টা 10-এ আমি বলে দিব কে কে 5 পেয়েছে, কে কে 4 পেয়েছে। ওকে, এবার তাহলে আমরা আমাদের এমসিকিউ এক্সাম সম্পর্কে একটু বলি, তারপরে কিছু শর্টকাট মুখস্থ সবাইকে বলে জিজ্ঞাসা করব। 1 তারিখে তো পরীক্ষাটা হবে, এমসিকিউ এক্সাম গুগল ফর্মে হবে, মার্কস 20 অথবা 25 হবে। যদি 20 হয় তাহলে 20 মিনিট, আর 25 যদি হয় তাহলে 25 মিনিট। ওকে, এবার আজকের শর্টকাটটা সংঘর্ষ নিয়ে একটু আলোচনা করি। মনে করো দুইটা বস্তু M1 M2 চলতেছে, একই দিকে চলতেছে, পেছনের বস্তুটার বেগ যদি বেশি হয় তাহলেই সংঘর্ষটা সম্ভব, তা না হলে সংঘর্ষটা হবে না। মানে ইউ2 বেশি হতে হবে, ইউ2 এর মান বেশি হতে হবে, তাহলেই প্রথম বস্তুটাকে গিয়ে ধাক্কা দিতে পারবে। আর অন্য একটা ঘটনা ঘটতে পারে, যদি মুখোমুখি আসে তাহলে তো কোনো একটা বস্তু যদি স্থিরও থাকে তাহলেও সংঘর্ষ হবে। এখন তোমাদের জন্য একটা কোশ্চেন, যে মুখোমুখি যদি আসে তাহলে আমরা রাশিগুলোকে কিভাবে প্রকাশ করি? দেখো, দুইটা বস্তু, একটা বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে, আরেকটা ডান পাশ থেকে বাম পাশে আসতেছে। তো আমি দুইটার বেগকেই দুই ভাবে প্রকাশ করেছি, এ আর বি। এ তে প্রকাশ করেছি U1 কে 15 আর U2 কে -5, আর বি তে প্রকাশ করেছি
U1 কে -15 আর U2 কে +5। এখন তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে কোনটা সঠিক? যে বলতে পারো সে বলো যে কোনটা সঠিক, এ সঠিক নাকি বি সঠিক? মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে বা মুখোমুখি দুইটা গতির ক্ষেত্রে আমরা যখন গতিকে প্রকাশ করি, বেগকে প্রকাশ করি, বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে কোনটা সঠিক হবে, বাম পাশেরটা নাকি ডান পাশেরটা? কি কেউ বলতে পারবে না? তাহলে আমি বলে দিচ্ছি দুইটাই সঠিক। দুইটাই সঠিক এই কারণে যে আমি যখন বাম পাশে প্রকাশ করেছি, এতে প্রকাশ করেছি, তখন বাম পাশের যে বেগটা এটাকে পজিটিভ দেখাইছি, ডান পাশেরটাকে নেগেটিভ দেখাইছি। বিপরীতটা আমি দেখে রেখেছি যে এর তুলনায় U1 এর তুলনায় U2 বিপরীত দিক থেকে আসতেছে। একইভাবে ডান পাশেও আমি দেখাইছি U1 এর যে দিক থেকে আসতেছে U2 বিপরীত দিক থেকে আসতেছে। তুমি এটা দেখাতে পারলেই হবে যে একটা আরেকটার বিপরীত, মাইনাস চিহ্ন দিয়ে আমরা বুঝাই একটা আরেকটার বিপরীত দিক থেকে আসতেছে। ওকে, সংঘর্ষের ক্ষেত্রে আমাদের সমীকরণ তো জানা আছে। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে V1 V2 মানে হচ্ছে সংঘর্ষের পরে, এটা তো সংঘর্ষের আগের কথা, সংঘর্ষের পরে শেষ বেগ V1 আর V2 হয়। তো V1 আর V2 এর জন্য সমীকরণ আমরা এই দুইটা জানি। তো এই দুইটা জানার পরেও আমরা এমসিকিউ এর জন্য কিছু শর্টকাট করতেছি যেন আমাদের সময় কম নষ্ট হয়, সময় কম নষ্ট হয়। ওকে, যদি আমাদের দুইটা বস্তু থাকে, সংঘর্ষের ক্ষেত্রে এখানে দুইটাই দেখাচ্ছে, তিনটা দেখানো হয় নাই, তিনটা হতে পারে, বেশি হতে পারে, তোমাদের ক্লাসে দুইটাই। যে দুইটা বস্তুর সংঘর্ষের ক্ষেত্রে যদি দুইটা বস্তুর ভর সমান হয়, এ বি সি এই তিনটা কেস ভর সমানের ক্ষেত্রে দেখানো হয়েছে, ডি ই এফ এখানে ভর অসমান দেখানো হয়েছে। তো প্রথম হচ্ছে যে দুইটা ভর সমান, তো তাহলে কি হবে, যদি দুইটা ভর সমান হয় তাহলে সংঘর্ষের পরে এই V1 হচ্ছে সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ, আর V2 হচ্ছে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। তা আমরা দেখতে পাচ্ছি যে V1 হয়ে গেছে U2 আর V2 হয়ে গেছে U1। তার মানে হচ্ছে একজন আরেকজনের বেগকে নিয়ে নিছে। V2 ছিল দ্বিতীয় বস্তুর আদি বেগ, এখন হয়ে গেছে প্রথম বস্তুর শেষ বেগ, সরি U2। আর U1 ছিল প্রথম বস্তুর আদি বেগ, এখন হয়ে গেছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। তার মানে বেগের বিনিময় ঘটেছে। দুটো বস্তু যদি একই ভরের হয়, সংঘর্ষ হয়, তাহলে বস্তু দ্বয়ের বেগ বিনিময় হবে। আর যদি এরকম হয় যে একটি বস্তু স্থির ছিল, তাহলে আঘাতকারী বস্তুটাই থেমে যাবে, আঘাতকারী বস্তুটা থেমে যাবে, আর যে বস্তুটা চলতেছিল যে বস্তুটা স্থির ছিল সেটা আঘাতকারী বস্তুর বেগে চলতে থাকবে। ওকে, এবার যদি এরকম হয় যে দুইটার বেগই সমান ছিল, ভরও সমান বেগও সমান, তো তাহলে কি হবে, দুইটা বস্তু যদি মুখোমুখি সংঘর্ষ হয়, দুইটা বস্তুর বেগই সমান হয়, তাহলে যে যেদিক থেকে আসতেছিল আবার একই বেগে সেদিকে ছুটে যাবে। ভর আর বেগ, আদি বেগ আর ভর যদি দুইটাই সমান হয়, তাহলে সংঘর্ষের পরে যে দিক থেকে আসতেছিল সেদিকে ফেরত যাবে। এটা হলো সমভরের ক্ষেত্রে। এখন যদি এরকম হয় ভর সমান না হয়ে কম বেশি হয়, কম বেশি বলতে অনেক কম বেশি, দেখো আমরা সাধারণত একটা গ্রেটার দেন দিয়ে বুঝাই যে M1টা বড় M2টা ছোট, কিন্তু এখানে আমি বুঝাইতে চাচ্ছি যে M1টা অনেক বড়, এই জন্য ডাবল গ্রেটার দেন বুঝাচ্ছি। মনে করো M1টা হচ্ছে একটা ট্রাক, M2 হচ্ছে একটা বাইক, M2 হচ্ছে একটা বাইক। তাহলে ট্রাকের সাথে বাইকের সংঘর্ষ, বা M1 হচ্ছে ওয়াল, তোমার পাশে যে ওয়ালটা আছে সেটা, আর M2টা হচ্ছে তোমার হাতে একটা টেনিস বল আছে সেটা। এটা যদি হয় তাহলে কি হবে, প্রথম ডি নাম্বারটা যদি মুখোমুখি সংঘর্ষ হয়, তোমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে, এটা মুখোমুখি যদি সংঘর্ষ হয়, মুখোমুখি হইলে আমরা জানি একটাকে প্লাস ধরলে আরেকটাকে মাইনাস ধরতে হবে। আর মুখোমুখি না, শুধু এখানে আরেকটা ইকুয়াল করে দেওয়া হয়েছে, মুখোমুখি এবং একই বেগে, একই বেগে কিন্তু বিপরীত দিক থেকে আসছে, একটা অনেক বড় আর একটা অনেক ছোট।
তাহলে কি ঘটবে? একটা বাইক যদি একটা ট্রাককে সাথে সংঘর্ষ ঘটায়, তাহলে বাইকটা ট্রাক যেদিকে যাচ্ছিল ওইদিকে অনেক জোরে চলে যাবে, অনেক দ্রুত চলে যাবে, কিন্তু ট্রাকের গতির কোনো পরিবর্তন হবে না। তো বাইকের গতির কিরকম পরিবর্তন হবে? যে গতিতে সে আসতেছিল এর চেয়ে 3 গুণ গতিতে ছিটকে পড়ে যাবে, 3 গুণ গতিতে ছিটকে পড়ে যাবে। তাহলে একই দুটি বস্তু যদি ভিন্ন ভরের হয়, একটা অনেক বড় একটা অনেক ছোট, একই বেগে মুখোমুখি সংঘর্ষ হয়, তাহলে ছোট বস্তুটা 3 গুণ গতিতে বিপরীত দিকে ছুটে যাবে। বিপরীত দিকে বলতে বড় বস্তুর দিকে ছুটে যাবে। ওকে, এবার যদি এরকম হয় যে যে বস্তুটা বড় ছিল, মনে করো ওয়াল, এটা তো স্থির, এখন তুমি একটা বল নিয়ে ওয়ালে ছুঁড়ে মারলা, তো তোমার দিকে সে ফেরত আসবে, বিপরীত দিকে ফেরত আসবে। এবার আরো জোরে ছুঁড়ে মারলা, এবার কিন্তু আরো জোরে ফেরত আসবে। তার মানে হচ্ছে যে বড় একটা বস্তুকে ছোট বস্তু দিয়ে যদি তুমি আঘাত করো, বড় একটা স্থির বস্তুকে যদি ছোট বস্তু দিয়ে তুমি আঘাত করো, তাহলে বড় বস্তুর গতির তো পরিবর্তন হবেই না, ছোট বস্তু বিপরীত গতিতে ফেরত আসবে। বলটা যেরকম তুমি ওয়ালের দিকে ছুঁড়ে মারছিলা, আঘাতের পরে সংঘর্ষের পরে এবার তোমার দিকে ছুটে আসবে, যত জোরে মারবা তত জোরে ফেরত আসবে। তাহলে কি হচ্ছে, এখানে স্থির বস্তু স্থিরই আছে, আর গতিশীল ছোট বস্তুটা বিপরীত গতিতে ফেরত আসছে। এবার হচ্ছে আরেকটা ঘটনা, যে যদি বড় বস্তুটা ছোট স্থির বস্তুকে আঘাত করে, মনে করো তোমার কাছে একটা টেনিস বল আছে, একটা ফুটবল, বড় একটা ফুটবল দিয়ে টেনিস বলকে ছুঁড়ে মারলা, ফুটবল দিয়ে টেনিস বলকে ছুঁড়ে মারলা, তো তুমি দেখতে পাবা কি টেনিস বলটা ফুটবলের চাইতে আরো দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে, কিন্তু ফুটবলের গতির কোনো পরিবর্তন হয় নাই। এখন ফুটবলের চাইতে যদি এখন যদি ফুটবলটা লোহার হইতো, টেনিস বলকে তুমি মারতা, তাহলে দেখতা যে টেনিস বলটা ওই লোহার বলের চাইতে দ্বিগুণ গতিতে ছুটে যাবে, দ্বিগুণ গতিতে ছুটে যাবে, কিন্তু লোহার বলের বা বড় বস্তুটার গতির কোনো পরিবর্তন হবে না। এখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বড় বস্তুর ক্ষেত্রে গতির পরিবর্তন হয় না, ছোট বস্তুর ক্ষেত্রে গতির পরিবর্তন হয়। কখন উল্টা হবে, কখন দ্বিগুণ হবে, কখন 3 গুণ হবে, তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে, যেন মুখস্থ থাকে। উপরে 3টা কেস, নিচে 3টা কেস।